এবং আমি যে দেশে থাকি সেখানকার একজন ট্যাক্সি ড্রাইভার, তিনি মুসলিম ছিলেন। তিনি আমার কাছে মনে হচ্ছে তিনি আমাকে চিনতে পেরেছেন এবং তিনি প্রথমে বুঝতে পারেননি হয়তো বা বুঝেননি বা আমাকে বোঝাতে দেননি। মাঝপথে তিনি আমাকে নামিয়ে দিতে চেয়েছিলেন এবং তিনি আমার কাছ থেকে যা ফেয়ার ছিল তার ডাবল নিয়েছেন। তারপরেও তিনি আমাকে প্রচণ্ড পরিমাণে আঘাত করার চেষ্টা করেছেন। আমি ডিফেন্ড করার চেষ্টা করেছি, আমি একজন মানুষ, এবং আমার এই ঠোঁট ফাটিয়ে ফেলেছেন। হাতে দেখতে পাচ্ছেন দাগ, এই ডান হাতে আমি প্রচণ্ড পরিমাণে ব্যথা অনুভব করছি। আমি যে দেশে থাকি, আমি নামটা এই মুহূর্তে বলছি না নিরাপত্তার কারণে। তো আমি সেখানকার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, তাঁরা আমাকে সেভাবে কোঅপারেট করেননি। বলেছেন সকালবেলা গিয়ে, আপনি তো মরে যাননি, তাদের বক্তব্য ছিল এটা, মাথা তো ফাটেনি। কিন্তু আমি কিভাবে ফাইট করে আমি নিজেকে বাঁচিয়েছি সেটা একটা বড় প্রশ্ন। এবং আমি বেঁচে আছি এটা আমার কাছে মনে হচ্ছে আমি খুব হ্যাপি, আমি বেঁচে আছি। এবং এই ঘটনাটা ঘটেছে এখন থেকে 3 ঘন্টা আগে, এবং আমি 2 বার লাইভ করার চেষ্টা করেছি। আমি তারপরেও ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না। আমার হাতে প্রচণ্ড ব্যথা, ঠোঁটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ফেটে গেছে। তো তিনি একজন, অবশ্যই যে ক্যাব ড্রাইভার ছিলেন তিনি মুসলিম, এবং তার পুরো ডিটেল আমার কাছে আছে। এবং আমি জানি না এটা আইনি প্রসিডিওর কি হবে, কিন্তু আমি যে দেশে আছি সেখানে আমি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি। আমি দীর্ঘ 5 বছরে আমার অভিজ্ঞতা, কোনোদিন আমার সাথে এটা ঘটেনি, এই প্রথম ঘটেছে। এবং ক্যাব বুক করার সময় আমি সবসময় নাম খেয়াল করি, আমি সাম্প্রদায়িকভাবে করি না, কিন্তু তাকে কোনোভাবে বুঝতে পারিনি তার নামটা ছিল শুধু এস এবং কে। এসকে দিয়ে কিছু বোঝা যায় না। তো যাই হোক, আমি এখন পর্যন্ত আমি বেঁচে আছি, যেহেতু দেখতে পাচ্ছেন বাংলার সময় বোধহয় এখন 8:45 সকাল। আমি বেঁচে আছি, কিন্তু আমি জানি না আমার কি হবে, ফিউচার কি হবে। কারণ সেই ঘটনাটা কি হয়েছিল যে একজন ক্যাব ড্রাইভার, আমি তাকে বুক করেছি প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা। তিনি আমাকে মাঝপথে বললেন এটা আপনার লোকেশন। আমি বললাম না, এটা আমার লোকেশন নয়। তারপরে তিনি বললেন যে ঠিক আছে। তারপরে আমার লোকেশনের একটু আগে নামালেন, আমি বললেন যে আপনি ডাবল টাকা দিতে হবে। তো আমি একটু রাত বেশি, আমি তর্ক করলাম না, আমি তাকে দিলাম, যা চাইলাম তাই দিলাম। দেয়ার জাস্ট 2-3 সেকেন্ড পরে দেখলাম উনি আতর্কিত আমাকে আক্রমণ করলেন। এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল। এবং আমি নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করলাম, আমি নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করলাম, এবং বলা যায় যে করতে পেরেছি। এখন তো বেঁচে আছি, তাই না? একটু ইনজিউর্ড হয়েছি, ডান হাতটা ভেঙে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে কেটে ফেটে গেছে, ঠোঁট ফেটে গেছে। আমি বুঝতে পারছি না, ট্রমাটাইজড। আমাদের তো অনেক সম্ভাবনা মেরে ফেলা হয়েছে। আমি যে বেঁচে আছি বা বেঁচে থাকতে পারবো বা আমি বুঝতে পারছিলাম না আসলে। কেউ তার কোনো কিছু নিয়ে আক্রমণ করলে সেটা বলে করে না। তো তার হাতে আসলে কি ছিল আমি তো জানি না, কিন্তু আমি তাকে ধাক্কা মেরে আমি কোনো রকম সেভ করার চেষ্টা করেছি, এবং আমি মোটামুটি মনে হচ্ছে যে এখন পর্যন্ত বেঁচে আছি। আমি জানি না কতক্ষণ বেঁচে থাকবো, কিন্তু এটা আসিফ ভাইকে আমি জানিয়েছিলাম, এবং তার স্ট্যাটাস দেখে অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন। আমি আসলে ঠোঁট এতভাবে আমার মুখে এত বেশি আক্রমণ করেছেন, বোধহয় তিনি আমাকে গাড়ির মধ্যে, আমি জানি না কি তিনি চেয়েছিলেন, তিনি কি গাড়ির মধ্যে আমাকে আটকে রাখতে চেয়েছিলেন, বা তিনি কি তিনি আমাকে আইডেন্টিফাই করেছেন, এটা কনফার্ম। তার আই কন্ট্যাক্ট দেখে আমি বুঝতে পেরেছি তিনি আমাকে বুঝেছেন। এবং আমি যেই দেশেই থাকি, যে শহরেই থাকি না কেন, আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি গত 5 বছরে আমার সাথে কোনোদিন এরকম কোনো ঘটনা কোনোদিন ঘটেনি। আমি অসংখ্য মুসলিম ড্রাইভারের কাছ থেকে আমি রাইড নিয়েছি, সেটা বাইক হোক, ট্যাক্সি হোক, কিন্তু এইভাবে আমাকে আইডেন্টিফাই করেননি। আমার পকেটে সবসময় আমি যেহেতু সেফটি মেনটেন করেন, আমি করি যেন আমাকে আইডেন্টিফাই করতে না পারেন। কিন্তু উনি সামহাও আমাকে বুঝে গেছেন যে আমি এই লোক, এবং উনি আমাকে ভালো করে চেনেন, যদিও তিনি বাঙালি ছিলেন না, কিন্তু তিনি আমাকে বুঝেছেন এবং ওইভাবেই আক্রমণ করেছেন। সো এটা হচ্ছে আপডেট যে আমি বেঁচে আছি, এবং কতটা বেঁচে থাকবো, খুবই মারাত্মকভাবে ইনজিওর্ড। আপনারা যারা আমাকে চেনেন আমার অবয়ব দেখলে বুঝতে পারবেন, এবং এটা নিয়ে আমার সিম্প্যাথি বা কোনো বিচার আমি সোশ্যাল মিডিয়া চাই না। শুধুমাত্র আপনারা অনেকেই আমাকে ফোন করেছেন, প্রায় 25 থেকে 30টা ফোন আমি পেয়েছি। আমি এতগুলো রেসপন্স করতে পারবো না, কারণ আমি ফিজিক্যালি ঠিক নই। এবং আমি পুলিশকে ফোন করেছি, পুলিশ এসে যেহেতু আমার মাথা ফাটেনি, আমি মরে যাইনি, তাই তারা রেসপন্ড করেননি। আপনারা জানেন বাংলাদেশে 2023 সালের আগস্ট মাসে সারা বাংলাদেশে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, অনেক কিছু কথা হয়েছিল। কিন্তু আমি যে দেশে থাকি সেখানে আমাকে কোনো প্রকার কোনো নিরাপত্তা দেওয়া হয়নি। আমি বারবার চেষ্টা করেছি নিরাপত্তা পাওয়ার, কিন্তু সেটা আমি পাইনি। আমি এই জন্য কোনো অভিযোগও করি না, কারণ কারোর এত ঠেকা পড়েনি। হ্যাঁ, কাউ আমাকে হেল্প করবে বা কেউ হেল্প করবে বলে আমি কথা বলি, এটা আমি মনে করি না। আমি যতটুকু পারি নিজের সামর্থ্য, নিজের দম দিয়ে কথা বলি, এবং সেই জন্য কদিন বাঁচবো কদিন মরবো আমি জানি না। কিন্তু আজকে মনে হচ্ছে যে খুব বড় একটা রিস্ক থেকে বেঁচে গেছি, এবং এর বিচার আমি পাবো সেটা আমি
মানে আমি আশা করি না। এবং তাও আমি জানি না, কিন্তু আমি শুধু বেঁচে আছি এতটুকুই আপনাদের কাছে কনফার্ম করার জন্য আমি লাইভে আসলাম। এটা শুধুমাত্র ফেসবুক থেকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমি আরো 5-6 ঘন্টা পরে আমি বেঁচে আছি কিনা সেটা আপনাদের আপডেট করার চেষ্টা করবো। বেঁচে বোধহয় থাকবো, কিন্তু একটাই অনিশ্চয়তা যে আমি আসলে যে লোকেশনে থাকি সেই লোকেশনটা ওই ড্রাইভার যে আমার উপর অ্যাটাক করেছে ফিজিক্যালি আমাকে, আমি বলবো না তিনি আমাকে মেরে ফেলতে চেয়েছেন, তার কারণ তার কাছে কোনো আমি অস্ত্র দেখিনি, সুতরাং আমি সেই দাবি করতে পারি না। কিন্তু তিনি যেভাবে আমাকে আক্রমণ করেছেন, তিনি এটা চেষ্টা করেছেন যে দুধের স্বাদ ঘোলে মেটানো, মানে যেহেতু অস্ত্র নেই তার মানে যতটা ইনজিওর করা যায়, হ্যাঁ, তো সেই ইনজিওর করার চেষ্টা করেছেন। আমি একজন নিরস্ত্র মানুষ, আমি কোনো গান নিয়ে চলি না, আমি কথা বলি, আমার কথার যদি কারোর দ্বিমত থাকে তারা আমার সোশ্যাল মিডিয়াতে রিপ্লাই করতেই পারেন, কিন্তু ফিজিক্যালি অ্যাটাক করা, আক্রমণ করা, মেরে ফেলার চেষ্টা করা, এটা তো আসলে কোনো সভ্যতার লক্ষণ নয়, কিন্তু এটা হয় আমাদের এখন। এই বিচার আপনি কোথায় চাইবেন? আপনি বাংলাদেশে চাইবেন বিচার? এই যে এত ব্লগার হত্যা শিকার হয়েছেন, কোনটার বিচার হয়েছে? আপনি ভারতে চাইবেন? ভারতে কোথায় বিচার হয়? আপনি পাকিস্তানে চাইবেন? কোথায় বিচার হয়? আমি আসলে বিচার চাই না, কারোর কাছে কোনো বিচার চাই না। যদি মরে যাই, আমাকে যারা ভালোবাসেন ক্ষমা করে দেবেন, আমি খুব বেশি দিন বেঁচে থাকতে পারলাম না, এতটুকু মনে করবেন না। যদি বেঁচে থাকি তাহলে নিশ্চয়ই আপনাদের সাথে আবার কথা হবে। শেষ মুহূর্তটুকু আমার মনে হয়েছে যে আপনাদের এই মেসেজটুকু দেওয়া উচিত। আমি জানি যে আমি কোনো অন্যায় করিনি, আমার বিবেকের কাছ থেকে আমি জানি কোনো অন্যায় করিনি। যতটুকু করেছি আমি আমার মাতৃভূমি ফেলে, আমি আমার অনেক কিছু আমি স্যাক্রিফাইস করেছি, তাই না? তো আমি যতটুকু আমার বিবেক থেকে সত্যের জন্য করেছি, এবং এই জায়গা থেকে যা কিছু হয়েছে এটার জন্য আমি আসলে কাউকে ওভাবে দোষও দিতে চাই না। এটা কিছু করার নেই আর কি। হ্যাঁ, ভালো থাকবেন, বেঁচে থাকলে আবার কথা হবে। বলছি না নিরাপত্তার কারণে, তো আমি সেখানকার পুলিশের সাহায্য নেওয়ার চেষ্টা করেছি, তাঁরা আমাকে সেভাবে কোঅপারেট করেননি। বলেছেন সকালবেলা গিয়ে, মানে আপনি তো মরে যাননি, তাদের বক্তব্য ছিল এটা, মাথা তো ফাটেনি। কিন্তু আমি কিভাবে ফাইট করে আমি নিজেকে বাঁচিয়েছি সেটা একটা বড় প্রশ্ন, এবং আমি বেঁচে আছি এটা আমার কাছে মনে হচ্ছে আমি অনেক আমি 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 খুব হ্যাপি আমি বেঁচে আছি। এবং আমি এই ঘটনাটা ঘটেছে এখন থেকে 3 ঘন্টা আগে, এবং আমি 2 বার লাইভ করার চেষ্টা করেছি। আমি তারপরও ফিজিক্যালি অ্যাক্টিভ ছিলাম না। আমি মানে আমার হাতে প্রচণ্ড ব্যথা, ঠোঁটে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ঠোঁট ফেটে গেছে। তো তিনি একজন, অবশ্যই যে ক্যাব ড্রাইভার ছিলেন তিনি মুসলিম, এবং তার পুরো ডিটেল আমার কাছে আছে। এবং আমি জানি না এটা আইনি প্রসিজিওর কি হবে, কিন্তু আমি যে দেশে আছি সেখানে আমি এই ধরনের ঘটনার সম্মুখীন হয়নি। আমি দীর্ঘ 5 বছরে আমার অভিজ্ঞতা, কোনোদিন আমার সাথে এটা ঘটেনি, এই প্রথম ঘটেছে। এবং ক্যাব বুক করার সময় আমি সবসময় নাম খেয়াল করি, আমি সাম্প্রদায়িক ওভাবে করি না, কিন্তু তাকে কোনোভাবে বুঝতে পারিনি তার নামটা ছিল শুধু এস এবং কে, এসকে দিয়ে কিছু বোঝা যায় না। তো যাই হোক, আমি এখন পর্যন্ত আমি বেঁচে আছি, যেহেতু দেখতে পাচ্ছেন বাংলার সময় বোধহয় এখন 8:45 সকাল। আমি বেঁচে আছি, কিন্তু আমি জানি না আমার কি হবে, ফিউচার কি হবে। কারণ সেই ঘটনাটা কি হয়েছিল যে একজন ক্যাব ড্রাইভার, আমি তাকে বুক করেছি প্রায় 3 কিলোমিটারের মতো জায়গা। তিনি আমাকে মাঝপথে বললেন এইটা আপনার লোকেশন। আমি বললাম না, এটা আমার লোকেশন নয়। তারপরে তিনি বললেন যে ঠিক আছে। তারপরে আমার লোকেশনের একটু আগে